পৌঁছে গেছি সেই ঐতিহাসিক প্রাচীনতম গোকুলচাঁদ মন্দিরে। দেখো বন্ধু সামনে কত হরিণ, না তো এগুলো ছাগলের বাচ্চা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই মিস্টিরিয়াস জায়গা, যেটা এবার তোমাদেরকে রিভিল করে জানাবো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড অলসো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো গুড মর্নিং ওয়ান্স এগেইন। আর রাইট নাও এখন ঘড়িতে টাইম হচ্ছে ভোর 5টা, আর অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো। আর আমরা দুই ভাই এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আবার নতুন একটা রাইডে। আর আজকে আমরা একটা জবরদস্ত রাইড করতে চলেছি। আমাদের সাথে আরো দুজন যাবে যারা সামনে রাস্তায় ওয়েট করছে, রিপন ভাই আর রবি ভাই। তো এখান থেকে সোজা এখন গিয়ে ওদের সাথে মিট আপ করবো, দেন জবরদস্ত রাইডটা শুরু হবে। আর প্রায় অ্যাপ্রক্স আজকে টোটাল 300 কিলোমিটার রাইড হতে চলেছে। রাইট নাও বন্ধু আমরা এখন এই যে যশোর রোড দিয়ে রাইড করছি। আর এই যে এখান থেকে একটা লেফটে আমাদের ওভারব্রিজ নিয়ে নিতে হবে, আর এই ওভারব্রিজটা নিলেই আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করে যাবো। এই যে এই ওভারব্রিজটা নিয়ে নিলাম। রাইট নাও বন্ধু আমরা এখন এই যে বালি ব্রিজ ক্রস করছি, দক্ষিণেশ্বর পিছনে, জয় মা কালী, জয় মা গঙ্গা। বালি ব্রিজ ক্রস করে আমরা এখন সোজা ডানকুনির দিকে এগিয়ে যাব। দেন ডানকুনি থেকে আমরা নিয়ে নেব জয়পুর ফরেস্টের জন্য আরামবাগ রোড। এই বছরটাকে আলাদাভাবেই প্ল্যানিং করা আছে, অনেক অনেক রাইড আছে এই বছরটা। তো পুরোটাই তোমরা দেখতে পারবে, সবকিছু আগা থেকে গোড়া পর্যন্ত। তো পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম টোল বুথ, মানে প্রথম টোল প্লাজা। বাট এটা মানে বন্ধ টোল প্লাজা, রানিং নয়। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আজকের দিনের প্রথম টোল প্লাজা। আর রাস্তা ভর্তি এখানে অনেক বাম্পার রয়েছে, যার জন্য আমাদেরকে অনেক স্লো রাইড করতে হচ্ছে। গুড মর্নিং ওয়ান্স এগেইন সকলকে। আর অবশেষে মানে দিনের আলো ফুটেছে, এখনো সানরাইজ তো আমরা দেখতে পাইনি। দেখো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা তোমরা জাস্ট ফিল করো। এই দেখো ফগি ওয়েদার পেয়েছি, বাট ওরকম ডিফিকাল্ট কিছু নয়। রাস্তা পুরো ক্লিয়ারলি ভিজিবল, বাট রাস্তার দুই সাইডে যে মানে চাষের জমিগুলো, ধান ক্ষেতগুলো, মাঠগুলো আছে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কিরকম ফগ। এই দেখো, আর একটা আলাদাই মানে ফিলিংস আসছে বন্ধু, যে এইটাই মানে এই জীবনই তো উপভোগ করতে চেয়েছিলাম। এই ভোরবেলা বেরিয়ে যাব নিজের বাইক নিয়ে এদিকে সেদিকে। রাইট নাও ঘড়িতে 6:24, আর এখনো আমাদেরকে রাইড করতে হবে 83 কিলোমিটার। 83 কিলোমিটার এখনো বাকি। আর বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমরা অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার রাইড করে ফেলেছি, যার জন্য সময় লেগেছে হচ্ছে ওই 1.5 ঘন্টা থেকে 50 মিনিট, মানে 45 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। বলা আছে যে ফুয়েল আপ করাবো, সেজন্য রিপন ভাই সামনে দাঁড়িয়ে আছে, আর আমি তত সময় এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নিই। $670 দাও, 670, 670। হ্যাঁ ওকে বন্ধু, ফুয়েল আপ করানো কমপ্লিট হলো। আর তোমরা তো দেখলেই এখান থেকে পেট্রোল ভরালাম 670 টাকার, 6.34 লিটার পেট্রোল গেল। সোজা গেলে জয়রামবাটি 44, সোজা গেলে বাঁকুড়া 112, তারকেশ্বর ডান দিকে গেলে 6। তো আমাদেরকে যেতে হবে সোজা বাঁকুড়া 112 দিকে। পৌঁছে গেলাম আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, আর আজকের দিনের প্রথম অ্যাক্টিভ টোল প্লাজা। মানে এর আগে যে টোল প্লাজাটা আমরা ক্রস করে এসেছি ভোরের অন্ধকারে, তোমরা তো দেখেইছো, ওটা অ্যাক্টিভ টোল প্লাজা ছিল না। বাট এটা হচ্ছে প্রথম অ্যাক্টিভ টোল প্লাজা, আর টোটাল সেকেন্ড টোল প্লাজা। তো টোল প্লাজাকে বাইপাস করে আমরা এই যে বাইক লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন জাস্ট আরামবাগ ঢুকবো। আরামবাগে ঢোকার মুখে আমরা রয়েছি, এই এক্সপ্রেসওয়ে দিয়ে রাইড করছি, আর নিচের দিয়ে বয়ে চলেছে মুন্ডেশ্বরী নদী। এই যে নিচে থেকে যে নদীটা বয়ে চলেছে, এই নদীটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আর মুন্ডেশ্বরী নদীর উপর দিয়ে আমরা এই যে এক্সপ্রেসওয়ে দিয়ে জাস্ট আরামবাগ ঢুকবো। জায়গাটার নাম হচ্ছে বিরাটি। বাড়ি থেকে এত দূর চলে আসার পরও আমরা বিরাটিতেই আছি, আমার বাড়িও বিরাটিতে, বাট সেটা হচ্ছে উত্তর দমদম কলকাতার বিরাটি, আর এই জায়গাটার নামও বিরাটি। কি কোইন্সিডেন্স যে একই নামের দুটো জায়গা। ফার্স্ট
যে ব্রেকফাস্ট ব্রেক নিতে আমরা দাঁড়িয়ে গেছি। এই যে সাইডে একটা চায়ের দোকান আছে, চা ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায় এখানে। চা ঠান্ডা হয়ে গেল, চা কিন্তু ওদের চা খাওয়া কমপ্লিটও হয়ে গেছে, বাট আমি এখনো বিস্কুটই খেয়ে চলেছি। দিয়ে শুরু করার পরে এই যে আমাদের দুটো পোচ আর দুটো অমলেট চলে এসেছে। তো আমরা এখন 4 জন এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আর সাথে সাথে দেখো এটা সূর্যি মামারও দেখা পাওয়া গেছে অনেকক্ষণ পরে, মানে আজকে মর্নিংয়ে এই প্রথম। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 8টা। ব্রেকফাস্ট করা আমাদের কমপ্লিট হলো। আর এই যে আমরা এখন আবার জার্নিটা কন্টিনিউ করছি। আর এখনো 52 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। পৌঁছে গেছি দ্বারকেশ্বর নদীর উপরে পুলে। নিচে থেকে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদী। বয়ে চলেছে বলাটা ভুল হবে, কারণ অর্ধেক নদী তো চড় পড়েই শুকিয়ে গেছে। তোমাদেরকে আজকে আমাদের এই ট্রিপের সম্পর্কে কিছু ইনফরমেশনও দিয়ে রাখি যে আজকে আমাদের প্ল্যানটা কি। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান হচ্ছে জয়পুর ফরেস্ট রাইড। তো শুধু জয়পুর ফরেস্ট রাইডের সাথে সাথেও আমরা বাঁকুড়া ও বিষ্ণুপুরের কিছু অ্যানশিয়েন্ট প্লেস ভিজিট করব, যেগুলো তোমরা সাথে থাকলে পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারবে। ল্যান্ডস্কেপটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল, মনে হচ্ছে পুরো প্রপার গ্রামে প্রবেশ করে ফেলেছি। লাল লাল, মানে সবকিছু লাল মাটি বলে না, লাল মাটির দেশ বাঁকুড়া বিষ্ণুপুর, সেরকমই সবকিছু লাল লাল আবহাওয়া পাওয়া যাচ্ছে। 40 মিনিট থেকে 50 মিনিটের কাছাকাছি লাগবে আমাদের টোটাল জয়পুর ফরেস্টে পৌঁছাতে। তো সামনে দুটো অমনি গল্প করতে করতে যাচ্ছে, এটা বেশ ভালো। রাস্তার মাঝখানে রাস্তাটাকে ব্লক করে 2 ড্রাইভার মিলে গল্প করতে করতে যাওয়া। রাইট সাইড লেফট সাইডে এরকম ল্যান্ডস্কেপ দেখতে দেখতে রাইড করার মজাটাই মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এখানে আমি মানে ঢোকার সাথে সাথে দেখছি এরকম শুধু মিনার রয়েছে। এই যে সামনে একটা লেফট হ্যান্ড সাইডে ওই যে দেখতে পাচ্ছ মিনার, এগুলো কারখানার জন্য না কিসের জন্য আমি সঠিক বুঝতে পারছি না। ওই মেন মিনারের সাথেও সাইডে দেখো অনেক মানে ছোট ছোট মিনার টাওয়ার টাইপের রয়েছে, যেগুলোর উপরে ছোট ছোট টিনের শেড দিয়ে ছাউনি। হাইওয়ে ছেড়ে এবার আমাদেরকে লেফট নিয়ে নিতে হবে, গুগল ম্যাপ সেটাই বলছে। তো চলো লেফটে নিয়ে নিই। আর ওদেরকেও ইন্ডিকেট করে দিয়েছি লেফট নেওয়ার জন্য। আর মাত্র এখান থেকে 2.4 কিলোমিটার, যেটা পৌঁছাতে আমাদেরকে 5 মিনিট সময় লাগবে। এই যে বন্ধু আমরা যেখানে পৌঁছাবো লেফট সাইডে দেখাই যাচ্ছে ঐতিহাসিক স্থান, প্রাচীনতম একটা মন্দির। এই যে বন্ধু পৌঁছে গেছি সেই ঐতিহাসিক প্রাচীনতম গোকুলচাঁদ মন্দিরে। হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। আর এখানে কিছু নির্দেশিকা দেওয়া আছে। এখানে এই নির্দেশিকায় দেওয়া আছে যে তোমরা এটাকে মানে এটার কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করলে তোমাদেরকে ফাইন করা হবে আর কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এই যে দরকার হলে তোমরা পজ করে পড়ে নিও পুরো লেখাটা। আর ওইদিকে হচ্ছে ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা এসে জাস্ট বাইকটাকে এখানে পার্ক করলাম। আর এবার আমরা এই মন্দিরে এন্ট্রেন্স করব। তো মন্দিরটার সম্পর্কে তোমাদেরকে কিছু বলি। মানে এই মন্দিরটার নাম হচ্ছে গোকুলচাঁদ টেম্পল। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা অ্যানসিয়েন্ট মানে স্কাল্পচার। মানে এটা 17শ শতাব্দীতে তৈরি। 1648 সাল থেকে 1650 সাল নাগাদে এটা মল্ল ডাইনাসিটি, যে মল্ল রাজারা মানে যখন আমাদের দেশে রাজত্ব চলছিল মল্ল রাজাদের, তারা এটাকে নির্মাণ করিয়েছিল। আর এত পুরানো একটা মানে ঐতিহাসিক নিদর্শন, যেটা বাঁকুড়ার আর বিষ্ণুপুরের মধ্যে সব থেকে বড় এই মন্দিরটা। আর মন্দিরগুলোর মাথায় মানে মন্দিরের যে চূড়াগুলো আছে, 4টে চূড়া আছে। এই যে মেন একটা চূড়া, 2 সাইডে 2টো, আর ওই সাইডেও 2টো আছে। তো 4টে চূড়ার মাথায় দেখো ওই মানে সুদর্শন চক্রের রেপ্লিকা লাগানো আছে। আর মানে স্কাল্পচারটা তোমরা দেখো জাস্ট অসাম। এই যে এখান থেকে এরকমভাবে উপরে উঠতে হবে, দেন এখানে একটা মানে বেদি টাইপের করা আছে। আর এই দেখো মন্দিরের পুরো টোটাল ভিউটা দেখো তোমরা, অসাম না? এই দেখো এই সাইডে মন্দির। আর মন্দিরের যদি আমি পুরো মানে মন্দির থেকে যদি পুরো 360 টার্ন নিই, তো 360 টার্ন নিলে এই যে এটা মেন মন্দিরের
যে অংশটা বিল্ডিংটা, সেটাতে আমরা মানে প্রথমে চারপাশ ঘুরবো, দেন আমরা ভিতরেও এন্ট্রি নিয়ে দেখব। আর দেখো বন্ধু, এই মানে মন্দিরের জাস্ট ওয়ালগুলো দেখো, এই দেখো প্রাচীন যে দেবদেবী, এই যে তাদেরই মানে মূর্তি, স্কাল্পচার এখানে সব এক একটা মানে সুন্দরভাবে অঙ্কন করা আছে। আর তখনকার যুগে এখনকার যুগের মতো এত উন্নত টেকনোলজি, এত উন্নত মানে তোমাদের মিস্ত্রি যাই বলো, মেশিনারি, এগুলো কিছুই ছিল না। তবুও কত সুন্দরভাবে পাথর খোদাই করে এরা মূর্তিগুলোকে মানে অঙ্কন করেছে। আর দেখো কিভাবে কিভাবে বেশ সুন্দর মানে একটা অ্যানসিয়েন্ট ভাইব আসছে পুরো। এখানে গেটে তালা দেওয়া। তো এবার যাব মন্দিরের ভেতরে, চলো এখান থেকে এন্ট্রি করি। এই যে ভিতরের সাইডটা, প্রত্যেকটা গেটে তালা দেওয়া আছে। আর মন্দিরটার নাম হচ্ছে গোকুলচাঁদ মন্দির। আর এই মন্দিরটা মানে স্থাপনা করেছিল মল্ল কিংডম, মল্ল ডাইনাস্টি যখন আমাদের দেশে রাজত্ব করছিল, মল্ল রাজারা, তারা সপ্তদশ শতাব্দীতে মানে 1640 থেকে 1650 সালের মধ্যে, ওই 1648-47 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দিরটা স্থাপনা করা হয়েছিল। তো এই হচ্ছে মন্দিরের ছাদটা, দেখো দেখো এখনকার দিনে আমাদের বাড়িতে ছাদ দিতে হলে ঢালাই করতে, আর তখনকার দিনে এই পাথর দিয়েই উপরে এরকম ভাবে ছাদ দিয়ে দিয়েছিল। এন্ট্রি নিয়ে দেখা যাক কি আছে। যাই হোক, যে পাথরগুলো দিয়ে এটা মানে তৈরি হয়েছে এই মন্দির বা মন্দিরের ওয়াল এটসেট্রা, সেই পাথরেরই কিছু অংশ এখানে নিচেও পড়ে আছে। সম্ভবত আমার মনে হয় এটাও একটা মন্দির ছিল, যেটা উপরের থেকে হয়তো ভেঙে গেছে বা খসে গেছে, আর সেই পাথরগুলোকেই এখানে সাজিয়ে রাখা হয়েছে বিন্যস্তভাবে। এই উপরেও হয়তো এই যে খোলা আকাশ দেখতে পাচ্ছি, এটাও হয়তো একটা মন্দিরই ছিল। আর ওই সোজা ওইখানে দেখো শিবলিঙ্গ দেখা যাচ্ছে। এই গোকুলচাঁদ মন্দিরটা আমরা পুরো ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। তোমরা অবশ্যই এখানে আসতে পারো, তোমরা অবশ্যই সবাই এখানে এসো। আর একটা অ্যানসিয়েন্ট প্লেস, পুরো ঐতিহাসিক নিদর্শন। আর এখানে কিছু ফটোশ্যুট করলাম, পুরো মন্দিরটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। তো এখন আমরা গোকুলচাঁদ মন্দিরকে বাই বলে আমরা এখন জয়পুর ফার্স্টের দিকে এগিয়ে যাব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। চলো। ওয়েলকামস ইউ অন টু জয়পুর ফরেস্ট। আমরা জয়পুর ফরেস্টে এন্ট্রি করে ফেলেছি। আবার একটা হরিণের সাইনবোর্ড। এই জয়পুর ফরেস্টের ভিতরে আমরা এন্ট্রি করে সোজা যাচ্ছিলাম, বাট আমরা লেফটে একটা টার্ন নিয়ে নিলাম। লেফট টার্ন নিয়ে আমরা পুরো র জঙ্গলের মধ্যে দিয়ে যেতে চাইছি। খুবই স্পেশাল জায়গা আছে, সেই জায়গাটাতেই আমরা যাব। তো জায়গাটা গিয়েই তোমাদেরকে রিভিল করবো যে আমরা কোথায় যাচ্ছি। বন্ধু, এই যে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে আস্তে আস্তে এই যে রেলওয়ে ট্র্যাকটাকে ক্রস করে আরো গভীর জঙ্গলের দিকে যাচ্ছি। আর এই দেখো টারম্যাক পাকা রাস্তা শেষ হয়ে এবার লাল মাটির, পুরো পিওর লাল মাটি দেখো। আর জঙ্গলটাও এখানে আস্তে আস্তে যত যাচ্ছি ঘন হচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এবার আমরা নিয়ে নেবো রাইট। আর এখানে চায়ের দোকান আছে। রাইড করতে করতে বন্ধু আমরা আবার একটু স্টপ নিলাম। এইখানে একটা চায়ের দোকান আছে, এই যে এখানে বসে আমরা চা খাচ্ছিলাম। আর চা খেতে খেতে এই চাওয়ালা কাকার মুখেই অনেক স্টোরি শুনলাম এই জঙ্গলের মধ্যে যে কি বন্য প্রাণী আছে। তো কাকা বললো যে এখানে 80টার উপরে হাতি আছে, আর অগন্তি হরিণ আর ময়ূর নাকি আছে, আর বাঘও নাকি এবছর শীতকালে একটা দুটো অন্য জঙ্গল থেকে এসেছে। বাট দুর্ভাগ্যবশত যেহেতু অনেক বেলা হয়ে গেছে আমরা তাদের দেখা পেলাম না। চাটা খাওয়া কমপ্লিট হলো, চাটা খুব ভালো ছিল। আবার রাইডটা কন্টিনিউ করা যাক। তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে ডাইরেক্ট দেখা হচ্ছে। আমরা গুগল ম্যাপ ছেড়ে কাকার ম্যাপে চলছি এখন। গুগল ম্যাপ দেখাচ্ছিল অন্য রাস্তা, যেটা 12-13 কিলোমিটার এখনো বাকি। আর কাকার ম্যাপ হচ্ছে এই যে ইলেকট্রিক তার ধরে যেতে। তো গুগল ম্যাপকে আমরা ফলো করা ছেড়ে দিলাম, আমরা কাকার ম্যাপ ধরে যাচ্ছি। দেখো বন্ধু সামনে কত ও হরিণ না তো, এগুলো ছাগলের বাচ্চা। আমি তো প্রথমে ফার্স্ট লুকে ভেবেছিলাম যে এগুলো হরিণ হবে হয়তো, তবে দেখি না ছাগল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই মিস্টিরিয়াস জায়গা, যেটা এবার তোমাদেরকে রিভিল করে জানাবো যে আমরা কোথায় আসলাম। এই যে কি দেখে মনে হচ্ছে তোমরা গেস করো।
বাকিটা আমি পরে বলছি। রাইট নাও বন্ধু আমি এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি, মানে তোমাদের এই যে আশেপাশের ল্যান্ডস্কেপটা দেখে কি মনে হচ্ছে? কারণ তোমরা তো জানোই যে আমি জয়পুর ফরেস্ট রাইডে এসেছি, আর তোমাদেরকে বললাম না একটা সিক্রেট জায়গায় যাব, জায়গাটা আমি এখন জানাবো না, পরে তোমাদেরকে রিভিল করব। তো এই হচ্ছে সেই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা এয়ারপোর্ট। আমি যদি তোমাদেরকে বলি যে এটা একটা এয়ারপোর্ট, এবং আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক প্লেনের রানওয়ে। এই এয়ারপোর্ট তৈরি করিয়েছিল ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জঙ্গলের মধ্যে এখান থেকেই তারা যুদ্ধ বিমান উড়াতো এবং অন্য সব প্লেন উড়িয়ে তারা যুদ্ধটাকে অপারেট করতো। ব্রিটিশদের এই এয়ারপোর্ট তৈরি করানোর মূল উদ্দেশ্য ছিল যে এটাকে হিডেন করে রাখা, যাতে মানে ব্রিটিশদের শত্রুরা বম্বিং করে এয়ারপোর্টের রানওয়ে নষ্ট না করতে পারে। সেজন্যই তারা এই বাঁকুড়ার এই প্রত্যন্ত জঙ্গলের মধ্যে জয়পুর ফরেস্টের মধ্যে এসে এটা একটা সিক্রেট এয়ারপোর্ট তৈরি করেছিল। তো হ্যাভ এ লুক। আর এই যে দুই সাইডে এখন পুরো জঙ্গল হয়ে গেছে। জঙ্গল কি, এই যে রানওয়ের মাঝখানে হয়ে গেছে জঙ্গল, এই দেখো। তো চলো এবার একটু মোটো ভ্লগিংয়ে মানে বাইক রাইড করে তোমাদেরকে ওই দিকটা গিয়ে দেখায় যে রানওয়েটা কত অ্যাকচুয়ালি বড়। এই যে ব্রিটিশ অ্যানশিয়েন্ট এয়ারফিল্ডকে আমরা এখন বাই বাই বলছি। এয়ারপোর্টটার এখন বর্তমান নাম হচ্ছে পিয়ারডোভা এয়ারপোর্ট, মানে এয়ারফিল্ড, পিয়ারডোভা এয়ারফিল্ড বা ব্রিটিশ অ্যানশিয়েন্ট এয়ারফিল্ড লিখলেও হয়তো পেয়ে যাবে ম্যাপে তোমরা। মানে এখন আমরা বাঁকুড়া ছেড়ে বিষ্ণুপুরে এন্টার করবো। আর দেখো এয়ারপোর্টটা দেখো, এয়ারপোর্টের রানওয়েটা দেখো কত বড় ছিল। মানে যেরকম এয়ারপোর্টের রানওয়ে প্রয়োজন হয় ততটা বড় তো হবেই। তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এদিক সেদিক থেকে রাইড করে চলেছি। মানে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে জয়পুর ফরেস্ট হয়তো অনেকেই রাইড করেছে বা জয়পুর ফরেস্ট হয়তো অনেকেই ঘুরতে এসেছে, বাট আমাদের মতো এত মানে ডিপলি এক্সপ্লোর কেউ করেনি। ঠিক আছে, আমরা পুরো জঙ্গলের মধ্যে মধ্যে ঢুকে যেদিকে রাস্তা সেদিক থেকে রাইড করে করে যাচ্ছি। মানে বিষ্ণুপুর এখান থেকে মাত্র 5 কিলোমিটার বাকি, আর আমাদের ডেস্টিনেশনও 6.3 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ। আবার লেভেল ক্রসিং, মানে লেভেল ক্রসিং না, রেল লাইন ক্রসিং। আর এটা দেখো বিরসা মুন্ডা হল্ট, মানে বিরসা মুন্ডা সাঁওতাল বিদ্রোহের প্রধান নায়ক বিরসা মুন্ডা। আর এখানে দেখো পিকনিক হচ্ছে, থিমওয়ালা গ্রুপ এসেছে এখানে পিকনিক করতে জঙ্গলের মধ্যে। আলাদাই ভাইব, মানে আলাদাই মজা এরকম পিকনিক যদি করা যায়। গুগল ম্যাপ দেখাচ্ছে যে এই জঙ্গলের মধ্যে লাল রাস্তা দিয়ে যেতে হবে, মানে মাটির রাস্তা দিয়ে। তো এটা নিয়ে নিলাম আমরা, নিয়ে দেখা যাক কোথায় গিয়ে পৌঁছায়। হ্যাঁ এই ধুলো উড়ে লাগে না গাছে, গাছও লাল হয়ে গেছে। চলে এসেছে লাল বাঁধ, মানে বড় একটা ড্যাম আছে, যে ড্যামটার নাম হচ্ছে লাল বাঁধ। এই যে লাল বাঁধ, তোমরা সামনে দেখতে পাচ্ছ রাধাশ্যাম মন্দির। এরকমই মানে এখানে মন্দির আছে পরপর অনেকগুলো, সবই এগুলো 17 শতাব্দীতে তৈরি। এই যে রাধাশ্যাম মন্দির, ঠিক আছে। এই যে ডান দিকে আর বেশি না, মানে 100 মিটার আগে গেলে এই যে একটা পার্ক, এই পার্কে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট কাটতে হয়। তো তোমরা অবশ্যই টিকিট কেটে ভিজিট করতে পারো। আর সাথে পার্কের সাথে ওই যে পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির, ওই মন্দিরটাও তোমরা ভিজিট করতে পারবো ওই একই টিকিটে। তো এগুলো সবই 17 শতাব্দীতে তৈরি, মানে মল্ল রাজাদের যে রাজত্বে তৈরি। আর এটা ছিল হচ্ছে মেন মানে দরজা, যেটাকে ছোট গেট নামেও জানা যায়, এই বড় গেট নামে জানা যায়, ঘর দরওয়াজা। আর সামনে এই যে বাঁদিকে এটা হচ্ছে ছোট গেট। তো এগুলো সব মল্ল রাজাদের রাজত্বে তৈরি ছিল। আর যেটা দুর্গ ছিল আর কি, বিষ্ণুপুরের যে ফোর্ট, মানে বিষ্ণুপুর ফোর্ট যে দুর্গ মল্ল রাজাদের রাজত্বে। এই যে তোমরা দেখলে রাধেশ্যাম মন্দির, পঞ্চরত্ন মন্দির, তারপরে এই যে দুর্গের যে গেট, ছোট গেট, বড় গেট, তারপরে ওইখানে ছিল যে তোমাদের দুর্গ, এই সমস্ত কিছু প্লাস বাঁকুড়ায় আমরা সর্বপ্রথম যে গোকুলচাঁদ মন্দিরটা ভিজিট করলাম, ওটাই এই মন্দিরগুলোর মধ্যে সব থেকে বড় মন্দির। আর এই সমস্ত কিছু তৈরি করেছিলেন মল্ল রাজা, মানে মল্ল রাজত্বে তৈরি। আর এটা প্রায় 17 শতাব্দী, মানে 1640 থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত কিছু তৈরি হয়েছিল। আর স্ক্লাপচার গুলো তো তোমরা দেখলেই কতটা অ্যানশিয়েন্ট, মানে ভাইব আছে একটা, বেশ পুরানো ঐতিহাসিক নিদর্শন মানে পাওয়া যাচ্ছে এগুলো থেকেই। এখন আমরা সোজা চলে যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে, মানে মেন রাস্তার দিকে। আবার দেন মেন রাস্তায় যাওয়ার পরে আমরা আজকে লাঞ্চ করব একটা রেস্টুরেন্টে ঢুকে, দেন সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বনফুল হিন্দু হোটেল, তো বনফুল হিন্দু হোটেলে দেখি কি পাওয়া যাচ্ছে। যদি
সেরকম কিছু পাওয়া যায়। তো এখান থেকেই লাঞ্চটা সেরে নেবো। বরফল হিন্দু হোটেলে আমরা খেলাম হচ্ছে মাছ ভাত, যার প্রাইস পড়লো 80 টাকা প্লেট। এক ঘন্টা মতো রাইড করে বন্ধু আমরা পৌঁছে গেছি হচ্ছে, এখন আমরা আছি হুগলিতে। আর সেই দেখতে পাচ্ছ তোমরা সকালে যে এক্সপ্রেস ওয়ে ধরে গেছিলাম, সেই এক্সপ্রেস ওয়েতে আবার ফেরত চলে এসেছি। তো 1 ঘন্টার মধ্যে আমরা বিষ্ণুপুরে ক্রস করে, বাঁকুড়া ক্রস করে হুগলিতে পৌঁছে গেছি। We are just 5 কিলোমিটার away from the ডানকুনি। আমরা জাস্ট ডানকুনি ঢুকবো গাইজ, জাস্ট রিচড ডানকুনি। এই যে ডানকুনি পৌঁছাচ্ছি, আর এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে রাইট। রাইট নিয়ে নিলাম, আর এই রোড ধরে আমাদেরকে এখন সোজা যেতে হবে। তাহলে আমরা পৌঁছবো বালি, দক্ষিণেশ্বর মন্দির, আর নিচে গঙ্গা নদী, আর আমরা যাচ্ছি বালি ব্রিজের উপর দিয়ে। এই নদীটার এই ব্রিজটার উপরে আসলেই কেন জানি না ফিল হয় যে বাড়ি চলে এসেছি। মানে আমি যখনই বাইরে থেকে ফিরি কোনো রাইড কমপ্লিট করে বা কোনো কাজ কমপ্লিট করে, জাস্ট এইটা মানে এই ব্রিজের উপরেই যে চলে আসবো, মনে হবে যে আমি আমার এলাকায় চলে এসেছি, বাড়ি চলে এসেছি। এই যে এখন আমরা লেফট টার্ন নিয়ে নেবো কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। আর এখানে কিছু মানে কাজ চলছে রোডের, সেজন্য এখানটা একটু জ্যাম হচ্ছে। আর কয়েকদিন পরেই তো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ব্রিজ এসে ডাইরেক্ট এই বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে মিশবে, তখন মানে পুরো টান টান যাওয়া যাবে, পুরো টান টান। এই যে এই ব্রিজটা এসে ডাইরেক্ট এই যে এখানে মিশছে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে, আর এই রাস্তাটা সোজা গেলেই মানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে আমরা উঠবো। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে যে ব্রিজটা আসছে, ওই যে ব্রিজটা আন্ডার কনস্ট্রাক্টেড ব্রিজ, এই ব্রিজটা নেমে সোজা বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে মিশছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে রাইড শেষ হলো, আর এখান থেকে আমি নিয়ে নেবো রাইট আমার বাড়ির দিকে। আর এই যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে তেঘড়িয়া মোড়, বা অনেকে মল্লিকপাড়াও বলে। মানে মল্লিকপাড়াও নাম, তেঘড়িয়াও নাম। মানে আমার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, লেফট হ্যান্ড সাইডে তেঘড়িয়া হিসাবে পরিচিত, আর রাইট হ্যান্ড সাইডে মল্লিকপাড়া হিসাবে পরিচিত। আর আমি যেহেতু রাইট হ্যান্ড সাইডেই যাব, তো আমাদের কাছে মল্লিকপাড়াই এটা সঠিক নাম। আর ওইদিকেই আমার বাড়ি। এই জায়গাটার রোড কন্ডিশনটা একটু খারাপ আছে, কারণ যেহেতু আন্ডার কনস্ট্রাক্টেড, প্রচুর কাজ চলছে এখানে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমাদের মানে ফ্যামিলিতে জয়েন করে নিও। আর তোমরা অনেক ভিউয়ার্সরা যারা শুধু ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করোনি, তোমরাই বলো। এই যে ডেটাটা দেখো যে তোমরা এত % লোক সাবস্ক্রাইব করোনি। তো সাবস্ক্রাইব করলে তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমার কাছে এক একটা মোটিভেশনের মতো কাজ করে। তো প্লিজ সাপোর্ট করো, সাথে থেকো। আর এরই সাথে আজকের ব্লগটা এন্ড করছি, আর সাথে জুড়ে থাকো। এখনো তো অনেক কিছু বাকি, 2025 সাল সবে শুরু। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।